হ্যালো এভরিওয়ান, আমি অরিজিৎ। আপনারা আমায় দেখছেন মাই ডাইটেজেন নেপাল সিরিজে। অ্যাট প্রেজেন্ট আমরা আছি চিতওয়ান হোটেলে। চিতওয়ান কিন্তু নেপালের ৭৭ নম্বর ডিস্ট্রিক্টের ৩ নম্বর প্রভিন্সে অবস্থিত এবং টোটাল এরিয়াটা ৯৩২ স্কোয়ার কিলোমিটার। চিতওয়ান এই কথাটি কিন্তু এসছে সংস্কৃত ওয়ার্ড চিতওয়া অ্যান্ড ওয়ানা, এই দুটো ওয়ার্ড থেকে। চিতওয়া মানে হচ্ছে হার্ট অ্যান্ড ওয়ান মিন্স জঙ্গল। তার মানে চিতওয়ানের মানে দাঁড়াচ্ছে কিন্তু হার্ট অফ দ্য জঙ্গল। তো সেই হার্ট অফ দ্য জঙ্গলে জঙ্গল সাফারি করতে আমরা যাচ্ছি। আর এখানে একটা জিনিস বলে দিই, এই চিতওয়ান ন্যাশনাল পার্ক যেটা আছে সেটি কিন্তু 1973 সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং 1984 সালে ইউনেস্কো এই পার্কটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লেয়ার। তো চিতওয়ান জিপ সাফারির জন্য পরপর জিপ চলে এসছে এবং আমরা পরপর জিপে উঠে পড়েছি। দেখুন সবাই ওয়েভ দিচ্ছে। আমরা যাবো আজকে। সবাই রেডি তো? তো আশা করি আমাদের লাক ভালো থাকবে। আপাতত হোটেল থেকে দুটো গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছে। সবাই রেডি তো? রেডি। তো চলুন, আমরা মোটামুটি সবাই রেডি, জিপ রেডি, ড্রাইভার রেডি হলেই আমরা এই যে সামনের দিকে রাস্তা দেখছেন, এই সামনের দিকে রাস্তা দিয়ে সাফারিতে বেরিয়ে যাচ্ছি। জিপে ওঠাটাও কিন্তু একদম অ্যাডভেঞ্চার। উঠে পড়েছি, পিছনের সিটটায় বসছি যাতে পুরো ভিউটা পাওয়া যায়। সামনের ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করব। তা চলুন সাফারি শুরু করা যায়। দেখান হাতটা বাজে। তো দেখুন এই রাস্তা দিয়ে, এই যে সামনে যে রাস্তা দিচ্ছে, এই রাস্তা দিয়েই কিন্তু সাফারি স্টার্ট হবে। তার আগে আমরা আপাতত এখানে যারা যারা আছেন গেস্টরা দাঁড়িয়েছি। সামনেই টিকিট কাউন্টারে টিকিট কাটবো, দেন আমাদের সাফারি স্টার্ট হবে। গাইড এইমাত্র বললেন আর বেশি কথা বলা যাবে না, কারণ এখান থেকেই যে কোনো সময়ে যে কোনো কিছু দেখতে পারি। আর জঙ্গলের ভেতরে ঢুকে গেছে, এখানে আওয়াজও করতে পারবো না, তাই আর কোনো কথা বলছি না, সরাসরি জঙ্গল দেখাচ্ছি। देखिए हमारे पास इधर दो किस्म का क्रोकोडाइल है। एक लंबा वाला क्रोकोडाइल, इसे कहते हैं घड़ियाल, और ये इसे कहते हैं मगरमच्छ, इसे कहते हैं मार्स मगर। इसीलिए गंगा लेक पर भी सर्वाइव कर सकते हैं, नदी पर भी सर्वाइव कर सकते हैं, जिधर भी सर्वाइव है, इसके लिए कोई दिक्कत नहीं। একটু আগে গাইড ভাই যেটা বললেন যে এই যে তালটা দেখছেন, কুমির তো আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম। তো এখানে কিন্তু ফিশিং ইললিগাল। তো অনেকে চড়ি ছুপি রাত বা অন্য কোনো সময় ফিশিং করতে আসে এবং সেখানে কুমিরের কামড়ে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক লোক মারাও গেছে। माइग्रेटेड बर्ड है, ठीक है ना। ये हमारा इधर नहीं मिलता, ये आता है साइबेरिया से, और इसे कहता है साइबेरियन डॉग भी कहता है, क्योंकि अभी साइबेरिया का अभी टेम्परेचर क्या माइनस में चला जाता है। দেখা যাক ওয়াচ টাওয়ারের উপরে উঠে কিছু ভিউ পাওয়া যায় কিনা। তো ইনি হচ্ছেন আমাদের গাইড। क्या नाम है भैया? Hi, this is Vishal Lama, a professional guide. If you are a visit national park, please. ওয়াচ টাওয়ারে ওঠা যাক। একদম ওপরেরটায় যাই, তাহলেও তাও পুরো জঙ্গলের একটা বার্ড আই ভিউ পাওয়া যাবে। আপাতত দোতলায় আছি, দেখা যাক 3 তলা থেকে রাইনোর দর্শন পাওয়া যায় কিনা।
দেখুন কিছু তো অন্তত দেখলাম। দেখুন কুমিরও কিন্তু দেখে নিলাম, যদিও এটা সম্ভবত খুব বাচ্চা কুমির। এখন চিতওয়ান জঙ্গল থেকেও কিন্তু রেঞ্জটা দেখা যাচ্ছে, মানে আমরা এখন তরাই পার্টে আছি, মাঝখানে গ্রিনারি পাহাড় যেগুলো বললাম সেগুলো হচ্ছে পাহাড় জোন, তার ওপর যে বরফাবৃত পাহাড় সেইটা কিন্তু হিমেল জোন, এবং ওই জোনেই কিন্তু 8000 8টা মাউন্টেন পিক আছে অল ওভার নেপাল। সরা থেকে এইদিকে ঢুকে এই হচ্ছে আমাদের হোটেল জঙ্গল ওয়ার্ল্ড রিসর্ট। এটা হচ্ছে সাফারি কার, যেটা সকালবেলা আমরা করে এলাম। এখানেও প্রাইভেট পার্কিং আছে। এই হচ্ছে রিসেপশনটাও একটু দেখিয়ে দিই। ছিমছাম নিট অ্যান্ড ক্লিন রিসেপশন। এই সাইডেও একটি ডাইনিং আছে। দেখুন এই সাইডে একটা সুন্দর প্লেগ্রাউন্ড টাইপ করা আছে, ওয়েল মেনটেন্ড। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, যথেষ্ট স্পেসিয়াস। ফরেনারদের জন্য বুফে সিস্টেমও আছে। দেখুন এখানে ছোট ছোট স্লিপ মতো করা আছে, যেখানে লোকজন বসে আছে। ক্যাম্প ফায়ার করার ব্যবস্থাও কিন্তু এখানে করা আছে, অ্যারেঞ্জমেন্ট করা আছে। যদিও আমরা খুব লেটে ঢুকেছিলাম, তাই ক্যাম্প ফায়ারটা আমরা নিতে পারিনি। এখানে কটেজ সিস্টেম আছে, যদিও আমরা কটেজ নিইনি। আমি যে রুমটায় ছিলাম সেই রুমটা নেপালি কারেন্সিতে পার ডে 3500। দেখুন এই হচ্ছে মেন আকর্ষণ, সুইমিং পুল। বেশ বড়, দুটো সেকশনে ডিভাইড করা আছে। এই সেকশনটা একটু ডিপ, এই সেকশনটায় বড়দের জন্য, বাচ্চাদের জন্য এই সেকশনটা। এটা অতটা ডিপ নয়, প্রত্যেকটাই কিন্তু সুন্দরভাবে স্লোপ বা সেটিং করা আছে, স্লোপিং করা আছে। দেখুন পরপর স্লোপগুলো দেখতে পাচ্ছেন। আর পিছনে হচ্ছে আমাদের রুম, পিছনের রুমেও নিয়ে যাচ্ছি। চলুন, রাতের বেলা যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম বেশ সুন্দর লাগছিল। দেখুন সুন্দর সুন্দর কটেজগুলো আছে পর। পিছনেই কিন্তু চিতওয়ান ন্যাশনাল ফরেস্ট। দেখুন কত বড় এরিয়া, কত বড় গ্রাউন্ড, এবং ভীষণ সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে। বাতাবি লেবু গাছ, আর এইখানে পর রুম। আমরা এর মধ্যেই 405 নম্বর রুমটায় ছিলাম। এখান দিয়ে রাইট সাইডেও আবার কটেজগুলো স্টার্ট হচ্ছে, দিয়ে সোজা গিয়ে বেরিয়ে আমরা যেখান থেকে স্টার্টিং করেছিলাম। হঠাৎ করে হোটেলের সামনে নতুন অতিথির সাথে দেখা। কার সাথে দেখা চলুন দেখাই। বন্য রাইনো। দেখুন ডিস্টার্ব করবো না, দূর থেকেই দেখানোর চেষ্টা করছি। আওয়াজ করা যাবে না। কি দেখছি, আমার এখান থেকে ঠিক 3 হাত দূরে, 2 3, তার আগে এগাবো না, এখান থেকেই দেখাবো। চিতওয়ানে গন্ডারের পিছনে আমরা যাচ্ছি। প্রচণ্ড রিস্ক, কিন্তু ব্লগারদের একটু রিস্ক নিতেই হয়। যাই হোক, আপনাদের দেখানো নিয়ে কথা। লাইফে এত সামনে থেকে দেখবো কোনোদিনও ভাবতেও পারিনি। এরপরে কোনোদিনও দেখবো কি না জানি না। অলরেডি আমাদের এদিকে চিতওয়ান ফরেস্ট স্টার্ট হয়ে গেছে।
যাই হোক, ওকে ওর পুরনো ওয়াইল্ড লাইফে আমরা ফেরত পাঠাই। ডিস্টার্ব করা ঠিক হবে না, এতক্ষণ হয়তো কিছুটা ডিস্টার্বও করেছি। বেচারা নিরিবিলিতে ছায়ায় বসে ঘাস খাচ্ছিল, আমাদের উৎপাতে জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছে। আর ধাওয়া করবো না। সাফারি যখন করছিলাম এটাই মিস করছিলাম, অনেক কিছু তো দেখলাম, অনেক কিছু আপনাদের দেখালাম, কিন্তু গন্ডারকে সাফারিতে জিপের ওপর বসে দেখা আর এক হাত ডিস্টেন্সে দেখা, এর মধ্যে ডিফারেন্স আছে। তবে এই ডিফারেন্সটা আজকে কিন্তু ঘুচে গেল। অসংখ্য ধন্যবাদ চিতওয়ান ন্যাশনাল সাফারি, জঙ্গল সাফারি আমাদের এখানেই কমপ্লিট হচ্ছে। কিন্তু এখন নিশ্চিন্ত মনে বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারবো, সবাইকে দেখাতে পারবো কি অসাধারণ জিনিস আমরা দেখলাম, কি অসাধারণ জিনিসকে আমরা ফলো করলাম। নেপাল থেকে স্পেশালি এই দুটো জিনিস নিয়ে ইন্ডিয়ায় ফেরার ইচ্ছা আছে, যদিও এই জিনিসটা নিয়ে ফিরতে পারবো কিনা জানি না। এটা হচ্ছে অনেক দিনের আমার শখ ছিল, নেপালি খুকরি, দেখুন ভীষণ সুন্দর দেখতে। তো এই জিনিসটা আমার নিয়ে ফেরার ইচ্ছা আছে, যদিও এখানে রাক্সোল বর্ডার দিয়ে আমরা ফিরবো, সেখান দিয়ে সম্ভবত এখানে চেকিং হয়, দেখা যাক নিতে দেয় কি না। জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর। আমার হাতে এখন নেপালের ন্যাশনাল ফ্ল্যাগ। এই ন্যাশনাল ফ্ল্যাগের কালার আর সিম্বলের মধ্যে কিন্তু অনেক কিছু জিনিস আছে, সেটাই আপনাদের সামনে মাই ডায়েরিজের নেপাল সিরিজের মাধ্যমে রাখতে চলেছি। তো দেখুন, ফার্স্ট, নেপালের ফ্ল্যাগ এমন একটি দেশের ফ্ল্যাগ যেটি একমাত্র পৃথিবীতে এরকম ট্রায়াঙ্গুলার শেপ ফ্ল্যাগ, এবং এটার কারণও আছে। কারণটা বুঝবেন যদি ফ্ল্যাগটা এইভাবে ধরি, কারণ নেপালের মধ্যে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, এবং দেখুন এটাকে দেখতে অনেকটা দুটো পিকের মতো লাগছে। এই শেপটার মাধ্যমে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ যে নেপালে আছে সেটা রিপ্রেজেন্ট করা হয়েছে। তার সাথে সাথে নেপালের মেন দুই ধর্ম অর্থাৎ হিন্দুইজম অ্যান্ড বৌদ্ধিজম ধর্ম সম্বন্ধেও কিন্তু এই সিম্বলে উল্লেখ করা আছে। নেক্সট যদি কালার সেকশানে আসি, তো দেখুন এই যে ক্রিমসন রেড কালারটা, এই কালারটা রিপ্রেজেন্ট করছে নেপালের জাতীয় ফুলকে, দ্যাট ইজ রডোড্রেন্ডন। তবে নেপালিরা কিন্তু রডোড্রেন্ডন বলে না, তারা বলে লালিগুরান। এই রেড কালারটা, ক্রিমসন রেড কালারটা তো রডোড্রেন্ডন লালিগুরান বললামই, এই রেড কালারটা কিন্তু নেপালিদের শৌর্য ও বীর্যের প্রতীক। ব্লু যে পুরো বাউন্ডারিটা দেয়া আছে, এই বাউন্ডারিটা কিন্তু শান্তির প্রতীক, যেটা গৌতম বুদ্ধদেবের জন্মের পর থেকে ফলো হয়ে আসছে নেপালে। এই মুন অ্যান্ড এই সান, এই দুটোও কিন্তু স্পেশাল কিছু জিনিস রিপ্রেজেন্ট করছে। যেমন অ্যাট প্রেজেন্ট আমি দাঁড়িয়ে আছি তরাই জোনে, নেপালের তরাই জোনে, যেখানে টেম্পারেচার হট, যেটা রিপ্রেজেন্ট করছে সান। আর মুন রিপ্রেজেন্ট করছে হিমেল পার্ট, অর্থাৎ যেখানে 8000 মাউন্টেন পিকগুলো পরপর আমরা দেখে এলাম বা পরপর আছে, সেই অঞ্চলের ঠান্ডা ওয়েদারকে রিপ্রেজেন্ট করছে এই মুনটা। এছাড়াও কিন্তু সান রিপ্রেজেন্ট করছে নেপালি বোল্ড ক্যারেক্টার, আর মুন রিপ্রেজেন্ট করছে নেপালিদের শান্ত প্রকৃতিকে। তার মানে দেখুন এই ন্যাশনাল ফ্ল্যাগ, তার কালার, তার বিভিন্ন শেপ, বিভিন্ন সিম্বল, এর মাধ্যমে কিন্তু অনেক কিছু জিনিস পরিষ্কার হচ্ছে, অনেক কিছু জিনিস জানার আছে, যেটা আমরা আপনাদের সামনে মাই ডায়েরিজের তরফ থেকে রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো লাঞ্চ কমপ্লিট করে আমরা এখন চিতওয়ান হোটেল ছেড়ে দেবো কিছুক্ষণের মধ্যেই, আর আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে বর্ডার ক্রস করে রাক্সোল। যদিও রাক্সোলে আমাদের দেখার কিছু নেই, জাস্ট ওয়ান নাইট স্টে, যাতে কালকের ভোরের ট্রেনটা ধরতে আমাদের সুবিধা। বাসে উঠে পড়লাম, এবার রাক্সোল বর্ডারে চেকিং করে আমরা ইন্ডিয়াতে ঢুকবো। এখান থেকে মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মতো লাগবে। নর্মালি 3 ঘন্টায় হয়ে যায়, রাস্তায় যদি জ্যাম থাকে সেটা 4 ঘন্টা হতে পারে, দেখা যাক। সারাদিন অনেকটা ট্রাভেল করে আমরা এখন রাক্সোল হোটেলে আছি। রাক্সোল হোটেলে কিন্তু জাস্ট ওয়ান নাইট স্টে পারপাস, কারণ আমাদের কালকে 10টার সময় মিথিলা এক্সপ্রেস ট্রেন আছে, তো একটু ফ্রেশ হয়ে নেব। তার আগেই যেটা সবচেয়ে জিনিস বলার আপনাদেরকে, আজ সকালে চিতওয়ান জঙ্গল সাফারির জঙ্গলের নিস্তব্ধতা এবং ছোটোখাটো কয়েকটা জিনিস তো দেখলাম, বাট ফেরার সময় মনটা খারাপ লাগছিল, কারণ এটা মেনলি ফেমাস ফর ওয়ান হর্ন রাইনো। তো সেটা দেখা হলো না, কিন্তু বাড়ির সামনে, সরি
হোটেলের সামনে রাইনোকে পাশের জঙ্গলে, মানে হোটেলের ঠিক পাশের জঙ্গলে, যদিও আমাদের হোটেলটা একদম ফরেস্ট, হোটেলের এন্ড থেকে ফরেস্ট জোন শুরু, তো হোটেলের পিছনের ফরেস্টে আমরা এই ধরনের সুযোগ পেয়ে যাবো। এবং তার থেকেও বড় কথা, দেখা এক জিনিস, দেখানো আরেক জিনিস। এটা একটা পার্ট, ওটা একটা পার্ট। তো আমি সাকসেসফুলি দুটো পার্ট, মানে নিজেও দেখেছি আর ব্লগিং পারপাসে আপনাদের দেখানোর জন্য সেটাও তুলতে পেরেছি। এটার জন্য নিজেকে খুবই লাকি মনে করছি। প্রেজেন্ট রাক্সাল স্টেশনে চলে এসেছি। আমাদের গাড়ি হচ্ছে 10:10 দিয়েও দিয়েছে 2 নম্বরে 13022 মিথিলা এক্সপ্রেসে করে আমরা ফিরছি। তো চলুন এবার ট্রেনে উঠে পড়া যাক। ভোর 4টে বাজতে 5 মিনিট বাকি, বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে। আর এদিকে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড এখনও খোলেনি, দেখি যাত্রী সেবা থেকে বুক করা যায় কিনা। আমাদের নেপাল সিরিজ এখানেই শেষ হচ্ছে। আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করবেন আমাদের পরবর্তী সিরিজের জন্য, যেটা নিয়ে খুব তাড়াতাড়ি আমরা হাজির হচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন।